আসসালামু আলাইকুম। শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের ২৮তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। স্পেন। প্রিন্সেস, এমন করছো কেন তুমি? আমি তোমাকে ভালোবাসি। ইতরানের মুখে প্রণয়ালাপ শুনে সর্বাঙ্গে যেন আগুন লেগে গেল স্মাইলির। চোখের কার্নিশ লাল হয়ে আছে মেয়েটার। তীব্র ক্ষোভ নিয়ে বলল, ভালোবাসা? আর আপনি? হাস্যকর। ইতরান অনুভব করলো স্মাইলি তার এতগুলো বছরের ভালোবাসাকে অপমান করছে। রাগে গজগজ করে প্যালেস থেকে অফিসে চলে এলো ইদ্রান। অফিস রুমে বসে আছে ইদ্রান। আকস্মিক ইভান ঢুকে বলল, বস, হি ইজ কামিং। অধর কোণে রহস্যময়ী হাসি ফুটে উঠল ইদ্রানের ঠোঁটের কোণে। আঙুলের ডগায় নাড়ানো কলমটা সন্তর্পণে রেখে দিয়ে বলল, গুড, তাকে আপ্যায়নের ব্যবস্থা করো। বার্সেলোনা শহর। রাস্তায় চলছে অসংখ্য গাড়ি। মাঝখানে দিয়ে ছুটে চলেছে একটি নেভি ব্লু কালারের কালো মার্সিডিজ। ওর পিছনে দুটো কালো গাড়ি। সবে স্পেনের মাটিতে পা রেখেছে। বডিগার্ডগুলো নিজের দায়িত্ব পালনে ব্যস্ত। মিনিট দুয়েক পর আরো দুটো কালো গাড়ি উদয় হয়। আকস্মিক শুরু হয় ফায়ারিং। প্রথম থেকেই প্রস্তুত ছিল সেই শক্তপোক্ত যুবক। সে আর কেউ নয়, আফ্রিদ এহসান। হেসে হিসিয়ে বলল, এবার আসবে মজা। লেটস স্টার্ট দ্য গেম। গাড়ির স্পিড বেড়ে চলেছে। রাস্তায় চলতে থাকা গাড়িদের ভিড় দিয়ে বেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। সবকিছু মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। কন্ট্রোল রুমে সিসি টিভিতে রাস্তার এই গন্ডগোল দেখে ট্রাফিক পুলিশ আশ্চর্য হলেন। ভালো করে দৃষ্টি বুলিয়ে দেখলেন একটি নেভি ব্লু কালারের মার্সিডিজের পিছনে একের পর এক গাড়ি ছুটে চলেছে। শহরের মানুষজন আতঙ্কিত হয়ে উঠেছে। চিৎকার চেঁচামেচি। ট্রাফিক কন্ট্রোল পুলিশ কিছুতেই বুঝতে পারছেন না। পুলিশ ফোর্স ইনফর্ম করা মাত্র তিনটে গাড়ি এলো। মানুষজন কোনো রকমে পালাচ্ছে। আফ্রিদ হেসে উল্লাসে মেতেছে। তার কাছে এটা একটা গেম। পরপর গাড়ি ছুটে চলেছে। ট্রাক বাদ কিছুতেই মানছে না। সিটের নিচ থেকে রিভলভার বের করে বাইরের দিকে দৃষ্টি দিয়ে নিশানা করে গাড়ির টায়ারে ফায়ার করলো সেই যুবকটি। ধুম করে ব্লাস্ট হয়ে অদূরে ছিটকে পড়লো গাড়িগুলো। শহরের মধ্যে এরকম গন্ডগোলের কারণে অজানা সবার। পরপর দুটো গাড়ি উড়ে যাওয়ার ফলে আগুন ধরে গেল বেশ কয়েক হাজার। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো চটজলদি। ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান ডু এভরিথিং। অধর প্রসারিত করে হাসলো আফ্রিদ এহসান। ফোনে টুং শব্দ হতে হাত বাড়িয়ে তুলে নিল ইদ্রান। মেসেজটা পড়ে না চাইতেও হাসলো। রিপ্লাইয়ে লিখলো, সে বোধহয় প্রথম থেকে জানতো এরকম কিছুই হবে। কনগ্রাচুলেশন। রাতের মধ্যে প্রহর। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছে ন্যান্সি। খট করে শব্দ স্পর্শ করলো তার কর্ণ। হাতে থাকা টাওয়েলটা রেলিংয়ে রাখলো। কেউ কি এসেছে? ওয়াশরুম থেকে ধীরগতিতে বেরিয়ে এলো ন্যান্সি। আরেক দফা অবাক হলো সে। এই তো রুমের লাইট জ্বালিয়ে গিয়েছিল, তাহলে নিভে গেল কি করে? এবার শিওর হলো ন্যান্সি, কেউ একটা এসেছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাতের ড্রয়ার থেকে রিভলভারটা বের করলো। খুব সূক্ষ্মভাবে এক হাত চেপে ধরে চারটে আঙুল ধরে আছে নিচের দিকটা, আর একটা আঙুল টিগারে রাখা। আবেশে চোখ বুজে এলো ন্যান্সির। পরিচিত কড়া পারফিউমের ঘ্রাণ প্রবেশ করছে নাসারন্ধে। তবে কি তার সন্দেহটাই ঠিক? সেই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে, কিন্তু কি করে? না জানি এভাবে আসতে পারে না। ভয়ে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে মেয়েটার। কাঁপছে ওষ্ঠদয়। কে আছেন? তিমিরে ঢাকা রুমে কিছুই দেখতে পাচ্ছে না ন্যান্সি। তারপরেও জিজ্ঞেস করছে, অথচ প্রত্যুত্তরে সাড়া পেল না। বুকের ভেতর ধক করে উঠল মেয়েটার। আমি জানি আপনি এসেছেন। কোথায় আপনি? সামনে আসুন। মেধিন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে চোখ দুটো খিচিয়ে যতটা সম্ভব বুঝে নিল ন্যান্সি। অতপর হাতটি এগিয়ে এনে ন্যান্সির হাতে চেপে রাখা রিভলভারটা ধীরে ধীরে টেনে নিয়ে নিচে ফেলে দিল। আবারও সেই হাতটি তুলে ঘাড়ের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে ঠোঁট স্পর্শ করায় সেখানটায়। ক্ষীণ কেঁপে উঠল ন্যান্সি। নিঃশ্বাস ভেতরে চাপা পড়েছে। এক্ষুনি না ছাড়লে দম আটকে মারা যাবে। ফোঁস করে নিঃশ্বাস টুকু ছেড়ে দিল। ভারী জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো কর্ণকুহুতে।
ঘ্রাণ এত মিঠা মিঠা কেন? হাই মেরি বান্দি, মিসড ইউ। অষ্টদয় কিসিত ফাঁক হয়ে এলো, গোপনে নিঃশ্বাস টেনে নিচ্ছে। নিজের বন্দির হাতটা ছাড়ানোর চেষ্টায় ছটপট করে ওঠে। আপনার এখানে পা রাখা মাত্র তো মৃত্যু হওয়ার কথা ছিল। অচিরেই হাসলো আফ্রিদে হোসেন, আরেকটা চেপে ধরে নগ্ন উদরে। আমি মরলে বুঝি খুশি হতি? হুঁ। আ আকস্মিক দেয়ালের সঙ্গে চেপে ধরে ন্যান্সিকে। তীব্র ব্যথা অনুভব করছে সে। ব্যথা পাচ্ছি, ব্যথা দেওয়ার জন্যই ধরেছি। কেন এসেছেন? তোকে চুমু খেতে চান কি বাচ্চা? নিম্নাষ্ট কামড়ে ধরে ন্যান্সি। আফ্রিদ ফিসফিসিয়ে বলে ওঠে। নামটা কেমন টেনে টেনে বলছে। ন্যান্সি ভয়ে সেদিয়ে যাচ্ছে। সে তো আর ভয় পায় না, তাহলে কেন এখন আফ্রিদের সামনে তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে? আফ্রিদ কানের পাতায় ঠোঁট ছোঁয়ায়, চোখ বুজে আসে তার। হিসিয়ে বলল, ফোনে বলেছিলাম না রেডি থাকতে, চুমু খেতে আসবো। সেদিন রাতে লোকটা ফোনে স্পষ্টভাবে বলেছিল চুমু খাবে। নিজের দিকে ঘুরিয়ে দেয়ালে চেপে ধরে বলিষ্ঠ হাতের পুরুষটি। কাঁপছে ন্যান্সি। সে মোটেও ভয় পায় না, তবে এই পুরুষের সামনে এলে এমনটা হয়। দেখুন, এসব বাজে কথা বাদ দিন। যদি অসভ্যতামো করেন তাহলে ডিরেক্ট বুকে গুলি করব। ছাড়ুন আমায়। এক পেশে হাসলো আফ্রিদ। এই কয়েকদিনে তার জানকি বাচ্চা অনেকটা বদলে গেছে। ইস, তাহলে দেরি কিসের, কর গুলি। কিন্তু হ্যাঁ, গুলি খাওয়ার আগে তোর ঠোঁটে চুমু খায়, এরপর বাকি কাজ। চকিতে দৃষ্টি তুলে তাকায় ন্যান্সি। নীলাভ মণিজোড়া হাসছে যেন। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে দেওয়ার পূর্বে ন্যান্সি সচরে ধাক্কা দিল আফ্রিদের বুকে। আফ্রিদ দুপা পিছিয়ে গেল। ন্যান্সি এক ঝটকায় সেন্টার টেবিলের উপর রাখা ফলের প্লেটের দিকে হাত বাড়ালো। নিজের জন্য ফল রেখেছিল কেটে খাবে বলে, কিন্তু এই মুহূর্তে ওই ছুরি আফ্রিদের ওপর চালাবে সে। খুব বেশি চালাক মনে করে নিজেকে। উফ, ভুল করেছেন এখানে এসে। আমি আর আগের ন্যান্সি নই। আপনাকে তো আমি দেখে নেব আজ। আফ্রিদ শুনল, গাল ঢেলে হাসলো। আকস্মাৎ ন্যান্সি ঝাঁপিয়ে পড়ে আফ্রিদের ওপর। আঘাত করতে চায়, কিন্তু দক্ষ হাতে তাকে আটকে দেয় আফ্রিদ। সে সতর্ক, নিজের ব্যক্তিগত নারীর ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে। ন্যান্সি যতবার চেষ্টা করছে তাকে আঘাত করতে, ঠিক ততবার পাশ কাটিয়ে সে চলে যাচ্ছে আফ্রিদ। একসময় তাকে নিয়ে সোফায় ঝাঁপিয়ে পড়ে লোকটা। অমনি ন্যান্সির দিকে তাকিয়ে লাজুক হেসে দেয়। ন্যান্সি অনুভব করে তার হাত আফ্রিদের উরু ছুঁয়ে আছে। অমনি তার পেটে লাথি দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেয় ন্যান্সি। আফ্রিদ চাইলেই মুহূর্তের মধ্যেই রমণীকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, কিন্তু তা সে যে মাফিয়ার প্রাণ, তাকে কিভাবে আঘাত করবে? ন্যান্সি ছুরিটা শক্ত করে চেপে ধরল। আফ্রিদ হাত তুলে স্যারেন্ডার করে বলল, ভয় পেয়েছি আমি, অ্যারেস্ট মি। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। সত্যি সত্যি মেরে দেব, কিন্তু প্লিজ তাড়াতাড়ি মেরে দে। আফ্রিদের এমন কথায় রাগ হলো ন্যান্সির। আফ্রিদের হাত বরাবরই দৃষ্টি স্থির রেখে মুঠোয় চেপে রাখা ছুরিটা ছুড়ে দিল। সেই ছুরিটা মধ্যভাগ ভেদ করে দেয়ালে আটকায়। ওষ্ঠ ফাঁক হয়ে অস্ফুট ধ্বনি আফ্রিদ। হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। ন্যান্সি অদ্ভুত হেসে তার দিকে এগুতে এগুতে বলল, বলেছিলাম আমাকে আর হালকাভাবে নেবেন না। দেখলেন তো ফলাফল। ন্যান্সি যখন আফ্রিদের খুব কাছে এসে দাঁড়ালো, অমনি ওপরের হাতটা দিয়ে ন্যান্সি গ্রীবা চেপে ধরে, বান্দির বাচ্চা, আমি তোকে যে কি করব। ন্যান্সি নিজেকে ছাড়াতে পারছে না। আফ্রিদ ন্যান্সির বুকের সাথে চেপে রেখে হাত দিয়ে ডান হাতে ছুরিটা একটানে বের করে আনে। ব্যথায় চোখ খিচে আসে। ন্যান্সি ঘাবড়ে গেল। আফ্রিদ এখন তাকে ছাড়বে না, মোটেও না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ন্যান্সি ওড়না টেনে তাকে ঠেলে দেয়ালের সাথে চেপে ধরে আফ্রিদ। দাঁত দিয়ে একটানে ওড়না ছিঁড়ে দিল। কেঁপে উঠল ন্যান্সির অন্তরাত্মা, কেঁপে উঠল। আফ্রিদ সেই ওড়না টুকরো দিয়ে নিজের হাতটা বাঁধল। পরক্ষণে অগ্নিদগ্ধ নয়নে তাকালো ন্যান্সির দিকে। আচমকা ফুঁপে উঠল ন্যান্সি। আফ্রিদ তাকে নিশ্চিত শেষ করে দেবে, অথচ তার ভাবনায় পানি ফেলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ধীরে ধীরে সে প্রবেশ করে খুব সন্তর্পণে। একটু একটু চুষে নিচ্ছে সবটুকু অমৃত। হাত বিচরণ করছে চুলের ভাঁজে, অপরটি কোমরের নরম অংশটুকু আঁকড়ে ধরেছে। প্রচন্ড ভালো লাগায় ন্যান্সি আঁকড়ে ধরে তার শার্টের কলার। গভীরতা বাড়ে অধর চুম্বনে। ধীরে ধীরে প্রবেশ করে একে অন্যের মুখ গহ্বরে। মিনিট 10 পর ছেড়ে দিল আফ্রিদ। শরীরের ভার টুকু ধরে রাখতে পারল না ন্যান্সি। আলগোছে
তাকে কোলে তুলে এগিয়ে গেল বিছানার দিকে। টিম টিম বাইরে আলো সফেদ পর্দা ভেদ করে রুমে এসে পড়ছে। গলদেশে মুখ ডোবায় সে। যাবি আমার সাথে? এবার গিয়ে পাক্কা সংসার করব, লম্বা সফরের একটা সংসার। ন্যান্সি নিশ্চুপ রইল কিয়ৎক্ষণ, অতপর ফিসফিসিয়ে বলল, না, আমি আপনার সাথে যাব না। আপনি একটা অপরাধী। পিনপতন নীরবতা দুজনের মধ্যখানে। মিনিট 10 পর মৃদুস্বরে চিৎকার করে ওঠে ন্যান্সি। উঠে বসলো তড়িৎ গতিতে। গলায় ব্যথা পাচ্ছে সে। ক্লার্চে দাগটা স্পষ্ট ভাসছে। দাঁত বসিয়েছে লোকটা। গরম চোখ করে তাকালো ন্যান্সি। আফ্রিদ হেসে ফেলল সপাটে। দাগ বসিয়ে দিলাম, তার মানে এখন থেকে তুই আমার। শুন না, তাহলে চল আবার বাসরটা করে ফেলি। আমার মারাত্মক তোকে খাওয়ার ক্রেভিংস উঠেছে। ন্যান্সি রাগান্বিত স্বরে বলল, স্বভাব বদলায়নি আপনার। মুখটা সংযত করেন না কেন? আপনি এত অসভ্য কেন? একা ছাড়তে পারবেন না আমায়? আবারও হাসির শব্দে মুখরিত হয়ে ওঠে রুমটা। বদলাবে না পাক্কা। তুই ফিরে আয়, তাহলে বদলে যাব। তোকে আদর করতে দিলে মুখে লাগাম লাগাবো, প্রমিস করছি। উঠতে চাইল ন্যান্সি, তা হতে দিল না কাঙ্ক্ষিত মানুষটি। ক্ষত হাতটি দ্বারা খামচে ধরে ন্যান্সির বাহু। রাগান্বিত স্বরে বলে ওঠে, তুই আমার কি বল? ন্যান্সি মুখ বাঁকিয়ে বলে ওঠে, কেউ না, আমি আপনার কেউ। আবারও মৃদু শব্দে চিৎকার করে উঠল ন্যান্সি। লোকটির বলিষ্ঠ হাতে চেপে ব্যথা অনুভব করছে। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তুই আমার শালি। আরেকটা উল্টোপাল্টা বললে খুন করে ফেলবো। ন্যান্সি নিশ্চুপ। আকস্মিক আফ্রিদ তাকে টেনে নিল নিজের কাছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, খিদে পেয়েছে, কিছু খাওয়া। আফ্রিদের শুকনো মুখটা দেখে সামান্য ঢোক গেলে ন্যান্সি বিছানা ছেড়ে উঠে সবার আগে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। সেটাই এক প্রকার ছুঁড়ে ফেললো আফ্রিদের কোলে। অতপর কিচেনের দিকে এগিয়ে গেল। আফ্রিদ পুরো ফ্ল্যাটে দৃষ্টি বুলায়। তারপর ব্যান্ডেজ করতে লাগলো একা একাই। রক্তচুষি ডাইনি এই রাজপ্রাসাদের মতো মঞ্জিল ছেড়ে এখানে রয়েছে। খাবার প্লেট হাতে বেরিয়ে এলো ন্যান্সি। অবহেলিত ওড়নাটার নিচে পড়ে আছে। চুল দুভাগ করে সামনে নিয়ে এলো ন্যান্সি। নিজেকে ঢেকে নেওয়ার ক্ষীণ প্রয়াস। এই নিন খাবার, খেয়ে বিদায় হন। আমি বুঝি না, ঘুরে ফিরে আমার পিছনে কেন আসেন? সজ্ঞানে ছেড়ে এসেছি, মাথায় ঢুকে না? উন্মুক্ত ন্যান্সিকে দেখে ঢোক গেল আফ্রিদ। এখন আর পেটে খিদে নেই তার। ন্যান্সির কথা কানে ঢুকেছে কিনা জানা নেই আফ্রিদের। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্লেটটা টেবিলের ওপর রাখলো ন্যান্সি। আফ্রিদের দিকে তাকাতেই সে দিয়ে গেল। সেদিনের মতো দৃষ্টি তার। শীত তারায় ঠান্ডা শিহরণ খেলে যাচ্ছে। আফ্রিদ সেদিন যেভাবে চোখে চোখে অনুভূত প্রকাশ করেছিল, ঠিক তেমনি চাহনি। আকস্মিক তাকে টেনে নিচের নিচে নিয়ে এলো আফ্রিদ। তুলতুলে বিছানায় ন্যান্সির শরীরটা রয়েছে। খিদে, পেটে খিদে নেই, তবে মনে আছে। আমি অনেকদিন ধরে অভুক্ত। ব্যস্ত ন্যান্সিকে কাঁপিয়ে দেওয়ার জন্য এইটুকু কথাই যথেষ্ট ছিল আফ্রিদের। মুখ নামিয়ে গলদেশে হামলে পড়ে আফ্রিদ। চুম্বনে চুম্বনে অতিষ্ঠ করে তুলেছে ন্যান্সিকে। দুহাতে তার কোকড়ানো চুলগুলো খামচে ধরে ন্যান্সি। আফ্রিদ থামে না। ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয়। যতটা রাত গভীর হচ্ছে তার স্পর্শগুলো ঠিক ততটাই গভীর হতে চলেছে। ন্যান্সি পারছে না আফ্রিদের দুষ্টু মিষ্টি স্পর্শ সহ্য করতে। অস্থির ভঙ্গিতে জামাটা টেনে খুলে নিল আফ্রিদ। নগ্ন উদরে ওষ্ঠ ছোঁয়ায়, একবার নয়, দুবার নয়, বারবার ছোঁয়ায়। প্লিজ থামুন আফ্রিদ। আফ্রিদ শুনে না। আরেকটু গভীর হতে হাত বাড়িয়ে ন্যান্সির মুখটা চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। বাইরে গাড়িতে ঈশান বসে বসে ফোন চালাতে ব্যস্ত। সে জানে তার লুচ্চা বস নিশ্চয়ই ভেতরে লুচ্চামি করতে ব্যস্ত। আহারে, তার জীবনে ওই তিতলি ফিতলি না এলে সে একটু রং তামাশা করতে পারত। ত্রস্ত ভঙ্গিতে শার্টের বোতাম খুলে ফেলল আফ্রিদ। উম্মাদ আফ্রিদকে দেখে বাকরুদ্ধ ন্যান্সি। আটকানোর কোনো প্রচেষ্টা নেই, নেই কোনো শক্তি। যখন নিজের ওপর সম্পূর্ণ ভার ছেড়ে দিল আফ্রিদ, ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। অস্থির ভঙ্গিতে আদরে আদরে ভরিয়ে দিতে গিয়ে শার্টটা যে পাশের মোমবাতির ওপর পড়েছে সেটা মোটেও খেয়াল করেনি নষ্ট পুরুষ। আকস্মিক চোখ দুটো আগুনে পড়তেই মস্তিষ্ক তড়াক করে জেগে ওঠে। মনে পড়ে যায় কি নৃশংসভাবে তার পুরো পরিবারকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মনে পড়ে যায় আফ্রিদ একজন মাফিয়া, একজন পাপী পুরুষ।
আফরিদ আরো খানিকটা ঘনিষ্ঠ হতে যাবে তার পূর্বে ছিটকে দূরে সরে গেল ন্যান্সি। অন্তরঙ্গ মুহূর্তে এমন দূরে যাওয়া, কপালের রগগুলো ফুলে উঠেছে আফরিদের। আপনি আমাকে ছুবেন না, দূরে থাকুন আমার থেকে। রাগ হচ্ছে আফরিদের। সে পারে না তার অ্যাঞ্জেলিনাকে কষ্ট দিতে, নয়তো এতক্ষণে। আফরিদ কপাল কুঁচকে বলে ওঠে, অলরেডি তোকে ছুঁয়ে ফেলেছি। ন্যান্সি দ্রুত উঠে গিয়ে ওড়নাটা নিচে জড়িয়ে নিল। বেয়াদব লোকটা জামাটা ছিঁড়ে ফেলেছে তার। নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল ন্যান্সি। আফরিদ কিয়ৎক্ষণ চোখ বুজে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। আফরিদ উদম পায়ে বেরোতে নিলে ন্যান্সি পিছু ডাকে, খাবার খাবেন না? আফরিদ যেতে গিয়েও থামে। ধূপ 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 পা ফেলে এগিয়ে এসে ওষ্ঠজোড়া বসিয়ে দিল তার কপালে। গাঢ় এক চুম্বন এঁকে ওভাবেই ঠোঁট ছুঁয়ে রেখে বলল, চলে যাচ্ছি, কিন্তু এই শরীরে আঘাত যেন না লাগে। আই রিপিট, যদি একটাও আঘাত লাগে জ্যান্ত পুঁতে দেব। কেটে গিয়েছে একটা দিন, আবারও ধরণীতে নেমে এলো রাত। কাঁধে দাঁত বসিয়ে চলেছে কেউ একজন। ব্যথায় অস্ফুট স্বরে একটু পরপর শব্দ তুলছে ন্যান্সি। ব্যথায় হাঁসফাঁস করছে। রুম জুড়ে আলো আধারের খেলা চলছে। ডিম লাইটের কৃত্রিম আলোয় ঘরটা একটু একটু আলোকিত হচ্ছে। শার্ট প্রথম 3টে বোতাম খুলে রাখা। উদমবক্ষে এক রমণীকে জাপটে আছে এহসান। ঘুম জড়ানো মাতাল করা কণ্ঠস্বর। ন্যান্সি চোখ খুলতে পারছে না। লম্বা নিঃশ্বাস টানছে। এদিকে নষ্ট পুরুষের নষ্ট হাতটি স্পর্শ করে চলেছে কন্যার উদরে। ক্লান্ত ন্যান্সি তার দিকে ফিরে চাইছে। সোজা হতে সুযোগ লুফে নিল অপ্রিয় পুরুষ। চলে এলো ওপরে, ছুঁয়ে দিল লালচে কপোলদ্বয়। কেন এমন করছেন এহসান? আপনার কষ্ট হয় না আমার কাছে আসতে? আমি যে সবসময় আপনাকে হেলাফেলা করি। আফরিদ মৃদু হাসল, গালে গাল ছুঁয়ে বলল, আমি কিন্তু ভালোবাসি। ন্যান্সি পিটপিট চোখ করে তাকালো তার দিকে। ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নায় তাল মিলিয়ে আফরিদ হাসলো। কেন ভালোবাসেন? ভালো লাগে তাই ভালোবাসি। ন্যান্সি নাক টেনে আফরিদের শার্ট খামচে ধরে চাপা রাগ দেখিয়ে বলল, কেন ভালো লাগে? আফরিদ কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল প্রাণপ্রিয় পরাণের দিকে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে নেশাতুর কণ্ঠে বলে, ভালোবাসা হয় ভালো লাগা থেকে। আমার খারাপ মনটা ভালোবাসার স্বাদ পেয়ে গেছে। ন্যান্সি চেয়ে আছে আফরিদে, থেমে নেই। প্রথম দেখায় ভালো লেগেছে, দ্বিতীয় দেখায় প্রেমে পড়েছি, তৃতীয় দেখায় ভালোবেসেছি। ন্যান্সি শান্ত হয়ে শুয়ে আছে। ঘুম জড়ানো চোখ দুটো মেলে তাকাতে পারছে না। একবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে আফরিদকে নিয়ে। লোকটাকে নিয়ে পুরোটা দিন ভাবে বলেই এমন ভ্রম হয়ে ধরা দিচ্ছে। হাত বাড়িয়ে ভ্রমকে ছুতে চায় ন্যান্সি। অমনি কর্ণকুহরে ভেসে এলো আহ্লাদি কণ্ঠস্বর, আমি একটু কাছে আসি? ন্যান্সি মৃদু হেসে বলল, কাছেই তো আছেন। আফরিদ কাঁধে হাত রাখে ন্যান্সি আমার ফিতেতে আঙুল বুলাতে বুলাতে বলল, সরি। জামার ফিতেতে আঙুল বুলাতে বুলাতে বলল, সেদিনের মতো একটু বেশি কাছে আসি? আমার তোর প্রতি লোভ হয়ে গেছে। তোর কাছাকাছি আসলে সুখ পাই। ন্যান্সি তাকিয়ে আছে নির্বিশেষ। আফরিদ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে পাশ ফিরিয়ে নেয়। ফলস্বরূপ গালে ঠেকলো তার পুরুষ্ট ঠোঁট জোড়া। চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে অস্ফুট স্বরে বলে, এমন করিস কেন তুই? আমি একটু ভালোবাসলে সহ্য হয় না? প্রত্যুত্তরে ন্যান্সি সবসময়ের মতোই চুপ। আফরিদ নিচের দিকে অগ্রসর হয়। একটানে তুলে ফেলে তার বস্ত্র। মেধহীন মসৃণ উদরে দৃষ্টি স্থির। গোল বৃত্তাকার অংশে ওষ্ঠ স্পর্শ করতে কেঁপে উঠল কন্যার অঙ্গ। বিদ্যুৎস্পৃষ্টের মতন ন্যায় কাঁপছে একটু পরপর। আফরিদ উঠে আসে, গালে হাত ছোঁয়ায়, কটাক্ষ করে বলল, আমার এক চুমিতে ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যাস তুই, আবার সেই ভালোবাসার থেকে মুখ ফিরিয়ে নিস কোন দুঃসাহসে? ন্যান্সি চাপাকলির মতো আঙুলগুলো দিয়ে ছুঁয়ে দেখে আফরিদের শার্টের বোতাম। খোলা বক্ষে ট্যাটুতে আঙুল বুলিয়ে বলল, আমি এক বাজে মেয়ে, তাই মুখ ফিরিয়ে নি। আফরিদ কপাল ঠেকে কিছু কোনোভাবে পড়ে রইল। ন্যান্সি আকস্মাৎ গ্রীবায় তীব্র যন্ত্রণা অনুভব করলো। বাস্তবে ফিরে এলো। ব্যথায় ধরপড় করে উঠে বসলো। তাকে সরিয়ে আটকে উঠে নিজের দিকে তাকালো। না, সে ঠিক আছে।
আফরিদ তাকে গভীরভাবে ছুঁয়ে দেখেনি। নগ্নপ্রায়ে ফ্লোরে নেমে দাঁড়ালো ন্যান্সি। প্রাণ যায় যায় অবস্থা। আফরিদও উঠে দাঁড়িয়েছে। এলোমেলো চুলগুলো ব্রাশ করে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। কখন এলেন আপনি? আর ঢুকলেন কিভাবে? দরজা তো লক ছিল। আফরিদ হাসলো। হেসে হেসে রুম থেকে বের হলো। ন্যান্সি তার পিছু পিছু ছুটলো। আফরিদ ডিরেক্ট কিচেনে গেল। কফি না খাওয়া ছেলেটা আজ কড়া করে এক কাপ কফি করলো। শুধু নিজের জন্য তা নয়, ন্যান্সির জন্যও কফি বানিয়েছে। ন্যান্সি ফ্যাল করে তাকিয়ে দেখছে তাকে। ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে আছে। আচমকা আফরিদ কাপ রেখে ন্যান্সির দিকে এগিয়ে এসে কোমর দুপাশে ধরে তুলে বসালো ক্যাবিনেটের ওপর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল মেয়েটা। টেক ইট। ন্যান্সির দিকে কফির কাপ এগিয়ে দিল আফরিদ। অতঃপর নিজের কাপটা নিয়ে দুপা পিছিয়ে গিয়ে ফ্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ন্যান্সি আনমনা হয়ে মুখ ফসকে বলে ওঠে, আপনি তো কফি খান না, গ্রিন টি? মাঝপথে থেমে থমথমে মুখ করে তাকালো। আফরিদ মুচকি মুচকি হাসছে। ওই হাসিতে হৃদয় জুড়িয়ে যায়। আপনি আবার এটাতে কিছু মিশিয়ে দেননি তো? ভরসা করতে পারছি না। এক পলক বিস্মিত নেত্রে চেয়ে রইল আফরিদ। পরক্ষণে দৃষ্টি সরিয়ে বলল, হ্যাঁ, প্রয়োজন মিশিয়ে দিয়েছি। ভ্রু বাঁকালো ন্যান্সি। কফির কাপে চুমুক বসালো। আফরিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ন্যান্সি অপকটে জিজ্ঞেস করলো, কি ভেবেছেন? কি নিয়ে? এই যে আমি আপনাকে ধোকা দিলাম, বিশ্বাসঘাতকতা করলাম। যতদূর জানি আপনি বিশ্বাসঘাতকদের রেড স্যালান ম্যানরে নিয়ে গিয়ে নিঃশেষ করে দেন। তা আমাকে নিয়ে কি করবেন ভাবছেন? আফরিদ এক পেশে হেসে বলল, চুমু খাবো। দিনরাত দুবেলা করে চুমু খাবো। আফরিদের খামখেয়ালি কথাবার্তায় বরাবরের মতো হতাশ ন্যান্সি। একসময় অনুভব করলো মাথাটা কেমন করছে। পড়ে যাওয়ার পূর্বে শক্তবক্ষে আশ্রয় মিলল কন্যার। বেঈমান পুরুষ সন্তপনে কোলে তুলে এগিয়ে গেল কাউচের দিকে। বেডরুমে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। তাকে নিয়ে শুয়ে পড়ল কাউচের ওপর, সে নিচে আর কন্যার ওপরে। তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফিসফিসিয়ে বলল, সরি জানকি বাচ্চা, তোকে ড্রাগস দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, বাট আমি এখন ঘুমাতে চাই। শান্তির প্রয়োজন আমার। একটুখানি থামলো আফরিদ। ন্যান্সির চুলগুলো সরিয়ে জামার চেন খুলে দিল। সামনের দিক থেকে জামাটা ঢিলে করে উদম বক্ষে তার নরম বক্ষভাঁজ চেপে ধরে চোখ বুজে আবারও একই কণ্ঠে বলে ওঠে, জেগে থাকলে ছটপট করতি। আমি যে শান্তির ঘুম চাই সোনা। স্লিপ টাইট ওয়াইফি। লন্ড্রি থেকে কাপড় চলে এসেছে। ন্যান্সি ফ্ল্যাটে রয়েছে। আজকে তাদের সাথে ন্যান্সি যাবে। অথচ স্মাইলি জানেই না ন্যান্সি ইত্রানের একজন পরিচিত। ইত্রানের ওপর শত্রুতা যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেই হিসেবে তার দুর্বলতা খুঁজে বের করবে। আর তার দুর্বলতা হচ্ছে স্মাইলি প্রিন্সেস দিশা। সেই জন্য ন্যান্সি তার কলেজের বন্ধু হিসেবে তার সাথে রয়েছে। হাস্যকর ব্যাপার, স্মাইলিকে গার্ড দিচ্ছে ন্যান্সি, আর ন্যান্সিকে গার্ড দিচ্ছে লুসিফার এলেন ইদ্রান। লন্ড্রি থেকে আসা কাপড় থেকে একটা ড্রেস নিয়ে নিয়েছে ন্যান্সি। সারা ঘর খুঁজেও নিজের কাঙ্ক্ষিত ড্রেসটা না পেয়ে মন ক্ষুণ্ণ হলো স্মাইলি মেয়েটার। পছন্দের জামাটা কোথায় গেল বুঝতেই পারল না। কিন্তু তার মা মিসেস এনা কোথায় আছে সেটা জানতে অবশ্যই তাকে এখন বের হতে হবে। স্মাইলি চটপট চেঞ্জ করে দৌড়ে বাইরে এলো। ইদ্রান বের হতেই যাচ্ছিল, আকস্মাৎ কেউ তার সুট টেনে ধরে। ঘাড় ফিরে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে কিঞ্চিৎ অবাক হলো। লিটল প্রিন্সেস। স্মাইলি আশেপাশে তাকালো। এতগুলো গার্ড, সবাই নতমস্তকে দাঁড়িয়ে আছে। শুনুন চার্ম, প্লিজ আমরা একটু বাইরে ঘুরে আসি। কঠিন আবদার, তবে আদরে চার্ম ডাকটি হৃদয় লাগলো ইদ্রানের। দ্রুত হাঁটি তার গাল স্পর্শ করলো। এক্ষুনি? হ্যাঁ, পরে গেলে হয় না? মলিন মুখটা বুকে চিনচিনে ব্যথা অনুভব করায় লুসিফার। স্মাইলি কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এক্ষুনি যেতে চাই প্রিন্স চার্ম, আমাকে নিয়ে চলুন, ঘুরে আসি। আমার একা ভালো লাগছে না এখন, প্লিজ। লুসিফার চট করে রাজি হয়ে গেল। তার প্রিন্সেসকে একটুও কষ্ট দিতে চায় না। লুসিফার ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। স্মাইলি বায়না ধরে ব্যস্ত কণ্ঠে বললে, না না, গাড়িতে নয়, জিপে যাব। ইদ্রান চমকালো, জিপ? এটা তো আমার গাড়ি করে যাই।
স্মাইলি শুনল না। না, আমরা জিপে যাব। জিপ গাড়িতে রাখা গুপ্ত জিনিসগুলোকে আজকে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন কি করবে সে? কিন্তু ভাই, ইভান কে মাঝপথে থামিয়ে দিল ইদ্রান। স্মাইলির উদ্দেশ্যে বলে, রেডি হয়ে এসো। স্মাইলি ঝটপট বলল, আমি রেডি আছি, আপনি স্যুট চেঞ্জ করে নিন। নিজের হাতে স্যুট নিয়ে দাঁড়িয়ে ছিল স্মাইলি। ইদ্রান বাঁকা হাসলো, ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করছে। ইদ্রান ঝুঁকে পড়ল স্মাইলির মুখ পানে, ফিসফিসিয়ে বলল, আমার কাছে নিজে থেকে ধরা দিচ্ছ লিটল প্রিন্সেস, পরে কিন্তু পস্তাতে হবে। আমি কিন্তু এক চুলো ছাড় দেব না। দূরে দাঁড়িয়ে আছে ন্যান্সি, আজকে সেও দেখতে চায় এই গাড়িগুলো ঠিক কোথায় পাঠাবে। আফ্রিদি হোসেন তো নেই, সে কাল রাতে বলেছে চলে গেছে, এতক্ষণে নিশ্চয়ই বাংলাদেশে পৌঁছে গেছে। শুকনো ঢোক গেল স্মাইলি। শহর থেকে খানিকটা দূরে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। আসলে স্মাইলি চাইছিল শহর থেকে দূরে নিরিবিলি একটা জায়গায় ঘুরতে। বাতাসের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে প্রকৃতি, কপাল ছাড়িয়ে রয়েছে ছোট ছোট চুলগুলো। ক্লোসেরোলা ন্যাচারাল পার্ক, সেখানে সূর্যের আলো কষ্ট করে মাটিতে পৌঁছায়। ঘন বৃক্ষরাজি একে ঘিরে রেখেছে, আর তাদের মোটা শিকল জঙ্গল জুড়ে বিস্তৃত। পাতার ফাঁক গলে এক টুকরো আলো যখন মাটিতে পড়ে, তখন সেখানে এক ধরনের রহস্যময় ছায়া নাচতে থাকে। বাতাসের ভারী, যেন অনেক পুরনো গাছের গোপন কথা গুঞ্জন করছে। কেউ যদি কখনো সেখানটায় একলা থাকে, তাহলে বোধহয় তার বেঁচে থাকা সম্ভব না। রাত বিরেতে জঙ্গলের নাম না জানা পশুগুলো জেগে ওঠে, সাথে কিছু বনু পাখিদের হাঁক ডাক। জঙ্গলের ভেতরে ওক, পাইন, কর্ক গাছের বিশাল সারি দেখা যায়, যা এত ঘন যে দিনের বেলাতেও অনেক জায়গায় অন্ধকার। শীতে কাঁপছে স্মাইলির, দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে আছে সে। অপেক্ষায় রয়েছে ইস্কিয়াসের আসার। সে ফোন ট্যাগ করেছে স্মাইলির, সময় মতো পৌঁছে যাবে বলেছে। ক্লোসেরা ন্যাচারাল পার্ক এর কাছাকাছি আসা মাত্র স্মাইলি চিৎকার করে বলল, থামুন থামুন চার্ম। কর্কশ শব্দ পেয়ে জিপ থামিয়ে দিল লুসিফার। হোয়াট হ্যাপেন ডিয়ার, নিচে যাই। ইদ্রান ক্রুর হাসলো, আকস্মিক টেনে কোলে নিল তাকে। হে লিটল প্রিন্সেস, আই নিড সামথিং পিস। ঘাড়ে মুখ গুজে ইদ্রান। মৃগী রোগের মতো কেঁপে উঠল স্মাইলির বদনখানি। কি করছেন? এখনো কিছু করিনি, তবে তুমি বললে গাড়িতেই সব করতে পারি। মুখ ঘুরিয়ে নিল স্মাইলি। খুব স্মুথলি আবারও নিজের দিকে ফিরে অধরে অধর স্পর্শ করায়। এক মিষ্টি ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করালো। হাঁসফাঁস করছে স্মাইলি। আকস্মাৎ ইদ্রানকে ধাক্কিয়ে বাইরে চলে এলো। সাথে সাথে ইদ্রানও নিচে এলো। হে লিটল প্রিন্সেস, কাম হেয়ার। হেসে ফেলল স্মাইলি। পিছুতে লাগলো সে। কিছুটা ভেতরে গেলে ক্লোসেরা ন্যাচারাল পার্কের ভেতরে চলে যাবে। ইদ্রান মৃদুস্বরে বলল, স্টপ দেয়ার। থামলো না স্মাইলি। ইদ্রান সন্দিহান দৃষ্টিতে আশেপাশে তাকালো। এমন মনে হচ্ছে কিছু একটা তাদের দেখছে। আচ্ছা, কোনো ভয়ঙ্কর পশু পাখি নয় তো? স্মাইলি, জায়গাটা ঠিক নয়, লেটস গো। স্মাইলি কিছু বলতে যাবে তার পূর্বেই জেনেট নামক প্রাণটি আক্রমণ করে বসে স্মাইলির ওপর। ইদ্রান আটকে ওঠে। বড় কদম ফেলে এগিয়ে গিয়ে টেনে তুলল স্মাইলিকে। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করলো স্মাইলি। জেনেট একটি বিড়ালের মতো দেখতে নিশাচর প্রাণী, যা দ্রুত গাছে উঠতে পারে। এক লাফে গাছে উঠে দাঁড়ালো সে। অদ্ভুত ডাক ছাড়ল। স্মাইলি চমকে ওঠে। আবারও তার উপর আক্রমণ করতে আসে। লুসি পাটানে নিজের বুকে নিয়ে পিঠ দিয়ে দিল। ফলস্বরূপ জেনেট তার পিঠের ওপর আসর কাটে। ইদ্রান দাঁতে দাঁত পিষে বলে, শিট। স্মাইলি ইদ্রানকে ধাক্কা দিয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতর ছুট লাগালো। ইদ্রান বুঝতে পারছে না এটা ভুল হচ্ছে। স্মাইলি উল্টো দৌড়াচ্ছে। প্রিন্সেস স্টপ। থামাতে পারলো না তাকে। স্মাইলি হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, না না চার্ম, পালান, আমাদের খেয়ে ফেলবে তো। প্লিজ প্লিজ প্রিন্সেস, ভেতরে নয়। কে বোঝাবে কাকে? স্মাইলি অনেকটাই ভেতরে চলে গিয়েছে। তাকে ওভাবে ভেতরে যেতে দেখে ন্যান্সি আটকে ওঠে। তাদের পিছু পিছু বাইক নিয়ে ঠিক
ঠিকই সে চলে এসেছে। আসার পেছনে কারণ রয়েছে। ইদ্রান তাকে বলেনি সে স্মাইলিকে বিয়ে করেছে। ন্যান্সিকে ইদ্রানের ওপরে যে নজর রাখছে তা কি জানে সে? বোধহয় নূর। আবারও হতে পারে। হ্যাঁ, কিছুক্ষণ আগে ইদ্রান ফোন করে বলে স্মাইলি আজ কলেজে যাবে না, তাকে নিয়ে বেরোচ্ছে সে। খটকা লেগেছে ন্যান্সির। ফলস্বরূপ সেও পেছনে পেছনে চলে এসেছে তাদের। ভেতরে ঢুকে যাচ্ছে স্মাইলি। ভয়ে ভয়ে সেটিয়ে গেছে মেয়েটা। ভেতরে ইদ্রান বুঝে উঠতে পারছে না ঠিক কি করবে। চার্ম, আমি মরতে চাই না, আমার ভয় হচ্ছে। দূর দূর বুক কাঁপছে ইদ্রানের। এই জঙ্গলটা সুবিধার নয়, ভয়ঙ্কর সব জন্তুর বসবাস। নাসারন্ধে অদ্ভুত ঘ্রাণ প্রবেশ করতে আটকে ওঠে সে। শীত শীত। সহসা পরাণের স্যুটটা খুলে ছুঁড়ে ফেলল ইদ্রান। স্মাইলি লুসিফারের কাণ্ড দেখে অবাক হচ্ছে। কি করছেন আপনি এসব? ইদ্রান সহসা মুখ চেপে ধরে স্মাইলির। চুপ চুপ, কোনো কথা নয়। কেন করছেন এসব? ইদ্রান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এখন আর কোনো ভয় নেই, শুধু চুপ থাকো তুমি। স্মাইলি থরথরিয়ে কাঁপছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। তার এই বুঝি জ্ঞান হারাবে? ইদ্রান দ্রুত হাতে ফোনটা বের করে। তাকে কাজ করতে হবে, যাকে আগে বাঁচানো প্রয়োজন। ভয়ঙ্কর ব্যক্তির উদ্দেশ্যে বার্তা লিখে, সেভ হার ব্রো। রাতে এই জঙ্গলে ঢুকলে মনে হবে কেউ যেন দূর থেকে তোমার দিকে তাকিয়ে আছে। শিকড় আর গ্রুলের মধ্যে অদ্ভুত ছাপের মতো গাছের লতাপাতা জড়িয়ে আছে। কিছু জায়গায় পুরনো ধ্বংসপ্রাপ্ত কেল্লার অংশ লুকিয়ে আছে, যেগুলোতে শ্যাওলা জমে গেছে। দূরে কোথাও ঝর্ণা আছে, তাই তো ঝনঝন শব্দ হচ্ছে। পানি অন্ধকারে রূপালী আলোর মতো চিকচিক করে। আশেপাশে নেকড়ে বিকট শব্দে মুখরিত করে উঠছে। নেশাতুর পেঁচার ডাক ফিস ফিস করে কর্ণস্পর্শ করছে তাদের। বড় গাছের শিকড়ের গোড়ায় গুটিসুটি হয়ে বসে আছে ন্যান্সি। ভয়ে হাত পা কাঁপছে তার। নিঃশ্বাসের শব্দ হিসিস করে শোনা যাচ্ছে। হুহু শব্দে কেঁদে ফেলল মেয়েটা। বিড়বিড় করে বারংবার একটা নাম ডাকছে, আফ্রিদ। আফ্রিদ, কোথায় আপনি? আমার ভয় করছে আফ্রিদ। তার কথাগুলো আদতেও কেউ শুনতে পাচ্ছে কিনা জানা নেই। এই মুহূর্তে আফ্রিদের একটা সতর্ক কথাই মনে পড়ছে, এই দেহে যাতে একটা ফুলের টোকাও না লাগে। আফ্রিদ তো চলে গেছে, কোথায় পাবে তাকে? সে তো নেই। সে কি করে জানবে তার পরাণ বিপদে আছে? এই ক্লোসেরা ন্যাচারাল পার্ক জঙ্গলেই কি তার শেষ দিন হবে? গাড়ি ঘোড়া ঈশান ফার্স্ট। ঈশান দৌড়ে গেল গাড়িতে। এই মুহূর্তে তাদের ক্লোসেরা ন্যাচারাল পার্কে যাওয়া উচিত। হ্যাঁ, যাওয়া উচিত। তার পরাণ যে সেখানে আটকে আছে। বারবার বলেছিল নিজের বিপদ না ডাকতে, তবুও মেয়েটা শুনে না। শালির মাইয়ার জানটা যদি আজ কামড়াইয়া না খাইয়া ফালাইছি, আমি আফ্রিদে ওসান নই। ঈশান আফ্রিদের রাগের কারণটা ঠিক বুঝতে পারছে না। লুসিফার এলেন ইদ্রান LAB প্যালেস থেকে বের হওয়ার সময়ই দেখেছিল ন্যান্সিকে। আর ইদ্রান প্রথম থেকে জানতো ন্যান্সি তাদের পিছু নিয়েছে। ইদ্রানের একটা মেসেজ পেয়েছে, সেভ হার ব্রো। আফ্রিদ ঘামছে। তার ফুলের মতো পবিত্র জানটা যেন কোনো আঘাত না পায়। নিশ্চয় ভয়ে সে দিয়ে গেছে মেয়েটা। আফ্রিদ কোথায় লুকাবে তাকে? কিভাবে বোঝাবে তার আঘাত লাগলে ব্যথাটা আফ্রিদের বুকে হয়? অ্যাঞ্জেলিনা, প্লিজ একটু খেয়াল রাখ নিজের। আমি আসছি পরাণ। ঈশান যতটা দ্রুত সম্ভব ক্লোসেরা ন্যাচারাল পার্কের দিকে গাড়ি নিয়ে যাচ্ছে। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনার কিছু হয়ে গেছে। তার বয়স শেষ হয়ে যাবে, সেও শেষ হয়ে যাবে। তার বোনের মতো ইলহাম। মেয়েটা কষ্ট পেলে তারও কষ্ট হয়। আফ্রিদ শেষবারের মতো বিড়বিড় করে আওড়ালো, তোর খোদাকে বল তোকে সুরক্ষিত রাখতে বউ। আমি পাপী মানুষ বললে মোটেও কবুল হবে না।